সুমান এবং সাহিল দুই ভাই বোন। একই স্কুলে পড়াশোনা করে তারা। বয়সের তফাৎটা মাত্র 2 বছরের। বাবা সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আর মা স্কুল শিক্ষিকা। সুমান অনেক ভালো গান গাইতে পারে। আজ রেডিওতে তার গান গাওয়ার কথা, তবে সময় মতো পৌঁছাতে না পারলে তার স্লটটা অন্য এক বান্ধবীকে দিয়ে দেওয়া হবে। সেজন্য সুমান দ্রুত রেডি হচ্ছিল। যাওয়ার সময় সুমানের মা মোনা সুমানকে তার গোল্ডের ইয়ারিং জোড়া পরিয়ে দেয় কানে। ওদের বাবা তখন বাড়িতে নেই, তাই সেফটির জন্য মোনা সাহিলকে সুমানের সাথে যেতে বলে। তারপর দুই ভাই বোন রেডি হয়ে দ্রুত রেডিও স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে যায়। প্রোগ্রামটা সন্ধ্যা 7টায়, তাই ওদের বাবা লেফটেন্যান্ট কর্নেল অশোক বাড়িতে ফিরে এসেই তার কলিগদেরকে কল করে জানিয়ে দিচ্ছিল আজ 7টায় তার মেয়ে রেডিওতে গান গাইবে। কিন্তু প্রোগ্রাম শুরু হয় সুমানের বান্ধবীর গান দিয়ে। অশোকরা ভাবছিল সুমানকে হয়তোবা পরে গাওয়ানো হবে, কিন্তু সুমানকে ছাড়াই প্রোগ্রাম শেষ হয়ে যায়। মোনার কথা, সুমান্ত কোনোভাবেই প্রোগ্রাম মিস করার কথা নয়। সে আবার বলেও ছিল যে লেট হলে তার বান্ধবীকে গানের স্লটটা দিয়ে দেওয়া হবে। অশোকও বুঝতে পারছে না ওরা কেন এমনটা করলো। তাই অশোক মোনাকে ডিনার রেডি রাখতে বলে সুমান আর সাহিলকে আনতে রেডিও স্টেশনে চলে যায় নিজের স্কুটার চালিয়ে। সেখানে সুমানের ক্লাসমেট জানায় তারা সন্ধ্যা থেকে সুমানের জন্য অপেক্ষা করছিল। সুমানরা না আসার কারণে বাধ্য হয়ে তাকেই গান গাইতে হয়েছে। তার মানে সুমান আর সাহিল এখানে পৌঁছায়নি। অফিসটাও বন্ধ হয়ে গেছে, তাহলে ওরা কোথায় গেল? অশোক দ্রুত মোনাকে কল করে সুমানের বান্ধবীদের বাসায় কল করে খোঁজ নিতে বলে। এরপর একদিকে মোনা সবাইকে কল করে যাচ্ছিল, আর অন্যদিকে অশোক স্কুটি নিয়ে রাস্তায় রাস্তায় ছেলে আর মেয়েকে খুঁজে বেড়াচ্ছিল। কোথায় গেল তাদের দুই সন্তান? তারা কি তাদেরকে খুঁজে পাবে? আর তার সন্তানদের সঙ্গে সেদিন আসলে কি হয়েছিল? এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে চোখ রাখতে হবে আজকে আমাদের ভিডিও শেষ পর্যন্ত, যেখানে আমরা এক্সপ্লেইন করেছি রাখ নামের সম্প্রতি মুক্তিপ্রাপ্ত একটি ক্রাইম ইনভেস্টিগেটিং থ্রিলার ওয়েব সিরিজ। আমরা যে সময়ের কথা বলছি সেটা 1978 সালের দিল্লির একটি ঘটনা। আমাদেরকে ঘনশ্যাম নামের রিটায়ার্ড কনস্টেবলকে দেখানো হয়। ছেলের জন্য খাবার রান্না করে তিনি থানাতে নিয়ে এসেছেন। আর ঘনশ্যামের ছেলে জয়প্রকাশ, যে এই থানার এসআই এর দায়িত্বে রয়েছে। সামনে জয়প্রকাশের পদোন্নতির জন্য পরীক্ষা, তাই জয় সে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর ঘনশ্যাম কিন্তু 30 বছর কনস্টেবল হিসাবে পুলিশে চাকরি করেছে। জয়কে ছোট রেখে জয়ের মা মারা যাবার পর থেকে ঘনশ্যামই সবসময় রান্না করত। বিশেষ করে তার হাতের খাসির কারি সবারই পছন্দ। এই জন্য মাঝে মাঝে সে মাটন কারি রান্না করে নিয়ে আসে, যেটা জয়সহ থানার অন্য সবাই মজা করে খায়। তবে আজকে খাওয়ার মাঝেই সুমান এবং সাহিলের নিখোঁজের কমপ্লেইনটি আসে। সাথে সাথেই জয় তার টিম নিয়ে সুমানদের বাড়িতে পৌঁছে যায়। জয় সেখানে পৌঁছে জানতে পারে নিখোঁজ বাচ্চাদের বাবা অশোক একজন সেনাবাহিনীর কর্মকর্তা। তাই কেসটি খুবই যত্ন সহকারে দেখার দায়িত্ব নেয় সে। জয় প্রথমে অশোকের সঙ্গে দেখা করে। মোনা জানায় বিকেল 4:30টার সময় ওরা রেডিও স্টেশনের উদ্দেশ্যে বের হয়েছিল। প্রায় 5 ঘন্টা চলে গেছে, এখনও ওদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ কারণেই পুলিশকে জানাতে বাধ্য হয়েছে তারা। এমনটা আগে কখনো হয়নি যে ওরা কোথাও না বলে চলে গেছে। জয়প্রকাশ প্রথমে ওদের একটা ছবি চায়। সাথে ওরা যখন বিকেলে বের হয়েছিল তখন কে কোন পোশাক পরা ছিল সব ডিটেলসগুলো সংগ্রহ করে। জয় এটাও জানতে চাচ্ছিল ওরা যাবার পর থেকে ঘর থেকে অন্য কিছু মিসিং হয়েছে কিনা। মূলত জয় তার ইনভেস্টিগেশনের প্রসিডিউর ফলো করছিল। তবে প্রাথমিকভাবে জয় ধারণা করছে ওদেরকে হয়তোবা কিডন্যাপ করা হতে পারে। যাই যে কোনো সময় হয়তো কিডন্যাপার ফোন করে মুক্তিপণ চাইতে পারে। তাই সে অশোককে যে কোনো ধরনের ফোন কলের জন্য প্রস্তুত থাকতে বলে। সে সময় হঠাৎ করে হাসপাতাল থেকে একটা ফোন কল আসে, যেখানে জানা গেছে সেদিন রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা গেছে দুটো বাচ্চা। তবে অশোক আর জয় দুজনেই হাসপাতালে গিয়ে চেক করে দেখে তারা সাহিল বা সুমান কেউই নয়। তার মানে এখন পর্যন্ত তাদের বাচ্চাদের বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু এক মুহূর্তের জন্য অশোকের মনে হয়েছিল সে হয়তোবা সন্তানদের হারিয়ে ফেলেছে। এখান থেকে মূলত আমরা দুটো ঘটনার টাইম ফ্রেম একসঙ্গে দেখতে পাবো। একটি হলো বর্তমান ঘটনা, যেটি দিল্লিতে হচ্ছে। আরেকটি হলো 8 দিন আগের ঘটনা, যেটি ঘটছে বোম্বেতে। 8 দিন আগে বোম্বে অর্থাৎ মুম্বাইতে আমরা বাবু এবং রাজু নামের দুইজন ছিচকে চোরকে দেখতে পাই, যারা সামান্য কিছু টাকার জন্য মানুষকে আহত করে ছিনতাই করতে দ্বিধাবোধ করত না। থিয়েটারের ওয়াশরুমের মধ্যে তারা এক ব্যক্তির উপর আক্রমণ করে, কিন্তু তার কাছ থেকে মাত্র অল্প কিছু টাকা নিয়ে সেখান থেকে তাদের পালাতে হয়। এখানে বলে রাখি,
রাজু কিন্তু বাবুর সাথে 2 বছর যাবৎ রয়েছে। সে জীবনে বড় হতে চায় আর তার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। সেজন্য বাবু যখন যা বলে তার সব কিছুই সে মেনে নেয়। কিন্তু বাবুর এরকম ছোটখাটো ক্রাইমের কারণে রাজুর তো উন্নতি হচ্ছে না, উল্টো মাঝে মাঝেই পুলিশের কাছে ধরা পড়ে মারধর খেতে হচ্ছে। সেজন্য সে আর বাবুর সঙ্গে এই সমস্ত ছিনতাই চুরি করতে চায় না। তবে বাবু রাজুকে বলে তাদের উচিত ক্যারিয়ারে ফোকাস করে আস্তে আস্তে উন্নতি করা, এমন কিছু করতে হবে যাতে তারা দ্রুত বড়লোক হতে পারে। এদিকে আমরা আবার বর্তমানে চলে আসি, যেখানে দিল্লিতে জয়প্রকাশ রাজা ভিকারি নামের একজন লোককে ধরে মারধর করছিল। সে জানতে চায় সুমান এবং সাহিলকে এই লোক দেখেছে কিনা, কারণ এই রাজা ভিকারির আগেও কিডন্যাপিংয়ের রেকর্ড রয়েছে। কিন্তু সে জানায় সে গতবার ধরা পাবার পর থেকে একদমই শুধরে গেছে, এই সমস্ত কাজ এখন আর সে করে না। তবে সে বীর নামের আরেকজনের কথা বলে যে বাচ্চাদের কিডন্যাপ করে দেশের বাইরে পাচার করে দেয়, আর এখানে পাশের একটা জঙ্গলের মধ্যেই তার আড্ডাখানা। জয় ধারণা করে এই জঙ্গলে হয়তো তারা লুকিয়ে আছে, তাই ওই জঙ্গলেই তাদেরকে তল্লাশি চালাতে হবে। তাই থানা থেকে অস্ত্র এবং প্রয়োজনীয় ইকুইপমেন্ট এবং ডগ স্কোয়াড নিয়ে রাতের বেলাতেই জয় জঙ্গলে তল্লাশি শুরু করে। আবার সিন চলে আসে 8 দিন আগে বোম্বেতে। আমরা দেখতে পাই সেই রাজু এবং বাবুকে, যারা রাস্তার একটা পার্ক করা গাড়ির গ্লাস ভেঙে চুরি করছে। তারপর তারা একটি বাড়িতে যায়। বাবুর কাছে তথ্য আছে এই বাড়ির লোকজন কোথাও বেড়াতে আছে, এই সুযোগে তারা বাড়ির ভেতরে লুটপাট করবে। কিন্তু যখনই তারা বাড়ির ভেতরে প্রবেশ করে, তারা দেখে বাড়ির ভেতরে সবাই বেড়াতে গেলেও একজন বৃদ্ধ ব্যক্তি তখনও সেখানে অবস্থান করছে। এটা তারা মোটেও আশা করেনি। প্রথমে তারা ওই বৃদ্ধ ব্যক্তিকে ধরে ফেলে, তারপর বাড়ির মধ্যে দামি দামি যত জিনিসপত্র ছিল সবকিছু প্যাকিং করতে শুরু করে। কিন্তু এরই মধ্যে হঠাৎ দরজাতে শব্দ পেয়ে রাজু বাইরে এসে দেখে ওই বৃদ্ধ তার বাঁধন খোলার চেষ্টা করছে। তখন রাজু ভয় পেয়ে যা চুরি করেছে সেটা নিয়ে বাইরে এসে দেখে বাবু গাড়ির ভেতরে বসে আছে। তবে বাবু এখানে একা নয়, পেছনের সিটে বাবু একটা বাচ্চা ছেলেকে বেঁধে রেখেছে। মূলত ওই বৃদ্ধ লোকটির সাথে তার নাতিও ঘরে ছিল। বাবু বলে ওই ঘর থেকে সকল জিনিসপত্র চুরি করে বিক্রি করে তারা আর কয় টাকা পাবে, কিন্তু এই বাচ্চাকে যদি কিডন্যাপ করে তাহলে তাদের বাবার কাছ থেকে অনেক মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করতে পারবে। যদিও রাজু মোটেও এটা করতে চাচ্ছিল না, কিন্তু বাবু এই দ্রুত টাকা কামানোর সুযোগ কিছুতেই হাতছাড়া করবে না, তাই বাধ্য হয়ে রাজুকেও সেটা মেনে নিতে হয়। সিন আবার চলে আসে বর্তমান সময়ে, যেখানে জয়প্রকাশ ফোর্স নিয়ে জঙ্গলের ভেতরে তল্লাশি করছে। এদিকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে ভালো করে তল্লাশিও করা যাচ্ছিল না। আবার কন্ট্রোল রুম থেকে খবর এসেছে বাচ্চাদেরকে বিকেলবেলা ক্যান্টনমেন্টের আশেপাশে দেখা গিয়েছিল। সেখানকার লোকজন আরও জানিয়েছে কোনো এক শিখ ব্যক্তি লাল রঙের একটা স্কুটারে করে ওদের দুজনকে লিফট দিয়েছিল। আবার অতিরিক্ত বৃষ্টির কারণে ডগ স্কোয়াডও কোনো কিছু শুকতে পারছিল না, কারণ বৃষ্টির কারণে গন্ধগুলো ধুয়ে গিয়েছিল। সেজন্য বাধ্য হয়ে জয়কে তল্লাশি বন্ধ করতে হয়। অন্যদিকে ঘরে সুমান এবং সাহিলের মা বাবা তখনও অপেক্ষায় বসে আছে। এভাবেই পুরো রাতটি কেটে যায়। পরবর্তীতে সকাল হতেই এক ব্যক্তি জঙ্গলের রাস্তা দিয়ে ভেড়া নিয়ে যাওয়ার সময় সুমান এবং সাহিলের ক্ষতবিক্ষত রক্তাক্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ আসে। আশেপাশের সকল আলামত সংগ্রহের কাজ শুরু হয়ে যায়। সুমান এবং সাহিলকে এমন নৃশংসভাবে হত্যা করেছে যেটা দেখলে যে কারো গায়ে কাটা দেবে। তাদের পুরো শরীরে এবং মাথায় আঘাতের চিহ্ন থেকে শুরু করে মোট 17 জায়গায় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছিল। বডিগুলো যেখানে পড়েছিল তার ঠিক আশেপাশেই সুমানের ওড়না এবং সাহিলের রক্তমাখা জুতা পাওয়া যায়। সাথে একটি কারের রিয়ার ভিউ মিরর ভাঙা অবস্থায়ও পাওয়া যায়। কিন্তু প্রত্যক্ষদর্শীরা যতটুকু জানিয়েছে ওদের দুজনকে শেষে একটা স্কুটারে দেখা গিয়েছিল। এখন মনে হচ্ছে সেই স্কুটার থেকে নেমে ওরা কোনো একটা কারেও চড়েছিল। খবর পেয়ে এসপিও চলে আসে। জয়প্রকাশ এসপি সাহেবকে জানায় যে তাদের কাছে যে ফটোটা ছিল আর যেমন পোশাকের বর্ণনা দেওয়া হয়েছিল সেই অনুযায়ী যে দুটো বডি পাওয়া গেছে সেটা হয়তো সুমান এবং সাহিলেরই হবে। যেহেতু আগের রাতে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে, তাই ফরেন্সিক ল্যাবে না নেওয়া পর্যন্ত কোনো কিছুই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এছাড়া আশেপাশে কোথাও তখনও মার্ডার উইপন খুঁজে পাওয়া যায়নি, তাই তল্লাশি তখনও তারা চালিয়ে রাখে। জয়প্রকাশের ধারণা এটা কোনো কিডন্যাপিং কেস নয়, কারণ কিডন্যাপিং কেস থাকলে বাচ্চাদেরকে বাঁচিয়ে রাখা হতো এবং মুক্তিপণ চাওয়া হতো। এছাড়াও তাদের কাছে মনে হতে থাকে এটা এক লোকের কাজ নয়, এর সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত। এদিকে সাংবাদিকরা চলে আসে ঘটনাস্থলে। তবে এসপি তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আপাতত তারা যেন কোনো কিছু প্রকাশ না করে।
এদিকে খবর পেয়ে লেফটেন্যান্ট কর্নেল অশোকও চলে আসে এবং চোখের সামনে নিজের 2 বাচ্চার এমন অবস্থা দেখে সে কোনোভাবেই মেনে নিতে পারে না। তার ফুটফুটে 2টো সন্তানের ডেড বডি পড়ে আছে, এটা দেখে সে ঘটনাস্থলেই কান্নায় ভেঙে পড়ে। এদিকে প্রত্যক্ষদর্শীরা যেহেতু লাল রঙের একটা স্কুটারের কথা বলেছিল যে বাচ্চা দুটোকে ওই লাল স্কুটারে লিফট নিতে দেখা গেছে, তাই সকল শিখরা যারা লাল রঙের স্কুটার চালায় এই শহরে তাদেরকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। এর মধ্যেই একজন ডক্টর জানায় যে সে গতকাল ক্লিনিক থেকে বের হয়ে ডক্টরদের কনফারেন্সে অ্যাটেন্ড করতে যাচ্ছিল। তখন ওই শিশু 2জন তাদের স্কুটারে লিফট চেয়েছিল, তবে সে তাদের দুজনকে পোলো ক্লাব বাস স্টপে ড্রপ করে সেখান থেকে তার কনফারেন্সে অ্যাটেন্ড করতে চলে যায়, কারণ রেডিও স্টেশনটা অন্যদিকে ছিল। আর এই ঘটনাটা বিকাল 5টা থেকে সোয়া 5টার দিকের ঘটনা। তাই ওই ডক্টরের তথ্য মতে যেহেতু তাদেরকে সেই বাস স্টপে ড্রপ করে গিয়েছিল আর ওদের বডি যেখানে পাওয়া গেছে সেই জায়গাটা একটা জঙ্গল ছিল, বাস স্টপ থেকে জঙ্গলে যাওয়ার 3টা রাস্তা আছে, তাই জয়প্রকাশ ওই 3টা রাস্তাতেই পেট্রোলিং টিম মোতায়েন করতে বলে এবং সবাইকে জিজ্ঞাসাবাদ করতে বলে। কেউ না কেউ হয়তোবা তাদেরকে ওই রাস্তাতে যেতে দেখতে পারে যে তারা কার সঙ্গে গাড়িতে করে গিয়েছিল। পোস্টমর্টেম শেষে সুমান এবং সাহিলের বডিটা বাড়িতে আনা হয়। তার মা মোনা 2 সন্তানের মৃতদেহ দেখার পর বিশ্বাসই করতে পারছিল না যে এই বডি দুটো তার সন্তানের। মোনা বলতে শুরু করে যে তার সন্তানেরা এখনও বেঁচে আছে। তার স্বামী অশোক বুঝতে পারে সন্তানদেরকে হারিয়ে শকের কারণে মোনা ট্রমাটাইজড হয়ে গেছে। তারপর ওদের দুজনের সৎকার করা হয়। সেখান থেকে সিন চলে যায় ঘটনার 6 দিন আগে বোম্বেতে, যেখানে আমরা বাবুকে দেখতে পাই রাতে যে বাচ্চাটিকে কিডন্যাপ করে এনেছিল সেই বাচ্চার বাবাকে কল করে বিকাল 4টার মধ্যে 2 লক্ষ টাকা নিয়ে আসতে বলে। এমনকি তাকে এটাও বলে দেয় যে যদি সে পুলিশের সাহায্য নেওয়ার চেষ্টা করে তাহলে তার ছেলের হাত পা কেটে তাকে পাঠিয়ে দেবে। টাকা যেহেতু বিকালেই এসে পড়বে এজন্য বাবু তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায়। বাবুর গার্লফ্রেন্ডের নাম হচ্ছে মিনা। সে কিংস চার্লস মেমোরিয়াল হসপিটালে নার্সের চাকরি করে। আর এখানেই বাবু মিনাকে বলে যে আজ বিকাল নাগাদ তার হাতে অনেক টাকা চলে আসবে, তারপর তারা বিয়ে করবে। বলেই বাবু মিনার সঙ্গে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে, কিন্তু মিনা সেটা চায় না, কারণ এটা তো হসপিটাল, যে কেউ দেখে ফেলতে পারে। তাই বাবু মিনাকে রাতের বেলা বিচে দেখা করতে বলে, যেখানে কেউ থাকবে না। তবে মিনা বাবুর কাছে জানতে চাচ্ছিল টাকার জন্য সে উল্টাপাল্টা কিছু করেনি তো আবার, কিন্তু বাবু মিনাকে স্পষ্ট বলে দেয় যে টাকা কিভাবে এলো না এলো সেগুলো তোমাকে দেখতে হবে না। অন্যদিকে রাজুও তখন জিম্মি করা সেই ছেলেটিকে পাহারা দিচ্ছিল, তবে হঠাৎ করে সেই ছেলেটি জানায় তার টয়লেট করতে হবে। তাই রাজু ছেলেটিকে রেলওয়ে ট্রাকে নিয়ে যায় আর সেই সুযোগ কাজে লাগিয়ে হঠাৎ করে ছেলেটি পালানোর চেষ্টা করে, তবে রাজু কোনোভাবে তাকে ধরে আবার বেঁধে রাখে। সিন চলে যায় বিকেলবেলা। বাবু যেমনটা জিন্নির বাবাকে বলেছিল 2 লক্ষ টাকা নিয়ে আসতে, সেই লোকটি সেই জায়গাতেই 2 লক্ষ টাকা রেখে যায়। কিন্তু বাবু যখনই টাকাটা নিতে যাবে তখনই পুলিশ এসে তাকে ঘিরে ফেলে। সেজন্য বাবু টাকাগুলো সেখানে ফেলে কোনো রকমে পুলিশের হাত থেকে বেঁচে পালিয়ে যায়। সিন চলে আসে বর্তমান সময়ে দিল্লির ফরেন্সিক ল্যাবে, যেখানে জয়প্রকাশ ফরেন্সিক এক্সপার্ট ডক্টর বিশ্বজিতের সঙ্গে দেখা করলে সে সাহিল এবং সুমানের ডেড বডিগুলো পরীক্ষা করে জয়কে জানায় যে ওদেরকে ছোটোখাটো কোনো কিছু দিয়ে আঘাত করা হয়নি, ভারী লম্বা কিছু দিয়ে আঘাত করা হয়েছে। হতে পারে কোনো তলোয়ার দিয়ে তাদেরকে খুন করা হয়েছে। আবার ডক্টরের ধারণা ওদেরকে হয়তোবা অন্য কোথাও মেরে এখানে আনা হয়েছে। আর টানা হেঁচড়া করে আনতে গিয়ে সাহিলের বডির বিভিন্ন জায়গাতে চোট লেগেছে। তবে সুমানের মৃত্যু হয়েছে মাথায় আঘাতের কারণে, সেটা ভারী কোনো রড দিয়ে আঘাত করা হয়েছিল। কিন্তু সুমানের সাথে কোনো সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছিল কিনা সেটাই এখন দেখার বিষয়। আর ক্রাইম স্পটে যে রিয়ার ভিউ মিররটি পাওয়া গিয়েছিল সেই মিররের গায়ে গ্রিন কালারের পেইন্টের রেসিডিউ পাওয়া গেছে। তার মানে দাঁড়াচ্ছে গাড়িটা নিশ্চয়ই গ্রিন কালারের ছিল। জানা মাত্রই জয় থানায় কল করে সবাইকে গ্রিন কালারের গাড়ির কথা জানিয়ে দিতে বলে। সিন চলে যায় রাতে। পুলিশ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন কার তল্লাশি করছে। ঠিক তখনই থানা থেকে খবর আসে এসপি নিজেই থানায় চলে এসেছে। জয়ও শোনামাত্র থানায় চলে যায়। সেখানে গিয়ে দেখে তার বাবা ঘনশ্যাম এসপিকে মাটন কারি খাওয়াচ্ছে। আর এটা নতুন কিছু নয়, ঘনশ্যাম যখন সার্ভিসে ছিল তখন থেকেই সিনিয়রদেরকে খাওয়ানো ছিল তার অভ্যাস। কিন্তু জয় এগুলো মোটেও পছন্দ করে না, কারণ তার কাছে মনে হয় যে সিনিয়রদের অনুগ্রহ পাওয়ার জন্যই তার বাবা এগুলো করছে। যাই হোক, এসপি জয়কে জানায় যে আইজি সাহেব তাকে ডেকেছে এবং এই কেস নিয়ে তাকে অনেক প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। হাজার হোক সামরিক কর্মকর্তার ছেলে মেয়ে বলে কথা, তাই এই কেসটা কোনো জুনিয়র এসআইকে আর দিয়ে রাখা যাচ্ছে না। উপর থেকে নির্দেশ এসেছে আগামীকালের মধ্যে কেসটা ইন্সপেক্টর চৌহানকে বুঝিয়ে দেওয়া হবে।
জয়প্রকাশ বলে, স্যার আমি ২৪ ঘন্টার মধ্যেই এত কিছু বের করেছি, ডেড বডি বের করেছি, গাড়ির কালারটাও আইডেন্টিফাই করেছি, কিন্তু এসপির কথা এটা যথেষ্ট নয়। সেই গাড়িটা কোথায়? আবার মার্ডার উইপনও পাওয়া যায়নি। সবাই চায় রেজাল্ট, কতটুকু অগ্রগতি হয়েছে সেটা দেখার বিষয় নয়। এসপির কথায় যে কাজ করার যোগ্য তাকেই কাজ করতে হবে। সমস্যাটা হলো এসপি জয়ের মনের কষ্টটা বুঝতে পারছিল, কিন্তু তার উপর থেকে প্রেশার দেওয়া হচ্ছিল কেসটা ইন্সপেক্টর চৌহানের হাতে দেওয়ার জন্য, কারণ ইন্সপেক্টর চৌহান অনেক অভিজ্ঞ ব্যক্তি। কিছুদিন পরেই জয়ের পদোন্নতির পরীক্ষা ছিল, তাই এসপি সাহেব জয়কে পড়াশোনায় কনসেন্ট্রেট করতে বলে। পরীক্ষায় পাশ করে নিজের যোগ্যতা প্রমাণ করতে বলে। পরীক্ষায় পাশ করে সে যদি ইন্সপেক্টর হতে পারে তখন সব কিছুই সলভ হয়ে যাবে। সিন আবার চলে আসে কয়েকদিন আগে বোম্বেতে। বিকেলের ওই ঘটনায় পুলিশের হাত থেকে কোনো মতে বেঁচে বাবু ফিরে এসেই সেই জিম্মি ছেলেটিকে মেরে ফেলতে যাচ্ছিল, কারণ বাবুর কথা কিডন্যাপ করা ছেলেটির বাবা তার সঙ্গে ডবল গেম প্লে করেছে। কিন্তু রাজু কোনোভাবেই সেই ছেলেটিকে স্পর্শ পর্যন্ত করতে দিতে চাচ্ছে না। এ বিষয় নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। রাগের বশে বাবু একটা বোতল নিয়ে রাজুর মাথায় আঘাত করলে রাজু বাবুর গলা চেপে ধরে। বাবু একসময় বুঝতে পারে সে রাজুর সঙ্গে পারবে না, তাই রাজুকে বলে ঠিক আছে, এখন থেকে ওই ছেলেটিকে আর সে আঘাত করবে না। তাই এই শর্তেই রাজু বাবুকে ছেড়ে দেয়। কিন্তু জিম্মি ছেলেটা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে শুধু বারবার বলছিল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের কথা কাউকে বলবো না। বাবু ছেলেটিকে শান্ত হতে বলে, কিন্তু ছেলেটি তো ছোট বাচ্চা, সে আতঙ্কিত হয়ে চিৎকার করা শুরু করে। বাবু সে সময় সহ্য করতে না পেরে পাশ থেকে একটা ধারালো ছুরি দিয়ে জিম্মি ছেলেটিকে হত্যা করে। আর এরপরেই সে বুঝতে পারে সে কি করে ফেলেছে। আসলে তার মাথায় রাগ উঠে গিয়েছিল, সে এটা করতে চায়নি। রাগ উঠলে সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। তবে যেহেতু তারা হত্যা করেই ফেলেছে, তাই যে কোনো সময় ধরা পড়ে যেতে পারে। ফাঁসির হাত থেকে বাঁচতে হলে তাদের দ্রুত এখান থেকে পালিয়ে যেতে হবে। সিন চলে আসে বর্তমান সময়ে। এখন আমরা পরিচিত হই নিসার নামের একজন রিপোর্টারের সঙ্গে। এই নিসার সঙ্গে জয়প্রকাশ কিন্তু রিলেশনশিপে রয়েছে। এসপি এই কেসের দায়িত্বটা চৌহানকে দিয়ে দিচ্ছে বলে জয়ের প্রচণ্ড মন খারাপ ছিল। সেজন্যই মূলত সে নিসারের সঙ্গে দেখা করতে এসেছে। জয় নিসারের সঙ্গে সবকিছু শেয়ার করে। তার হাতে মাত্র আজকের রাতটাই রয়েছে। একটা রাতে কি কেস সলভ করা সম্ভব কিনা সেটা নিয়ে তারা আলোচনা করে। জয় সিদ্ধান্ত নেয় কেসের পেছনে সে এত কষ্টই করেছে, তাই এই রাতটা সে আরও ইনভেস্টিগেট করে কাটাতে চায়। জয় নিসারকে সুমান এবং সাহিলের একটা ফটো দেয়, যেখানে তারা হাসি মুখে ছবি তুলেছিল। জয় নিসারকে তার পত্রিকায় এই হাসি মুখওয়ালা ফটোটা প্রকাশ করতে বলে, যেন মানুষ ওদের হাসি মুখটাই মনে রাখে। অন্যদিকে দুই সন্তানকে হারানোর পর মোনার মানসিক অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার দুই সন্তান মারা গেছে। তাই ঘরে বসে সেই স্কুলের বাচ্চাদের পরীক্ষার খাতা দেখা শুরু করে। মানে তাকে দেখে মনেই হচ্ছিল না যে তার দুটো সন্তান এত নৃশংসভাবে খুন হয়েছে। অন্যদিকে জয়কে দেখা যায় একাই রাতের অন্ধকারে সেই মার্ডার স্পটে গিয়েছে, কারণ জয়ের ধারণা আজ রাত যেহেতু তার হাতে আছে, তাই সে নতুন কোনো ক্লু খুঁজে বের করতে চায়। তবে সেখানে গিয়ে সে দেখে সন্তানদের বাবা লেফটেন্যান্ট কর্নেল অশোকও সেখানে দাঁড়িয়ে আছে, কারণ অশোক তো তার দুই সন্তানকে হারিয়েছে। অশোকের কথা, এটা শুনশান নীরব একটা জায়গা। এই জায়গাতে তার দুই বাচ্চা চিৎকার করে সাহায্যের জন্য সবাইকে ডেকেছে, কিন্তু ওই শব্দটা কারো কান পর্যন্ত পৌঁছায় নাই। অশোক চলে যাওয়া মাত্রই জয় সেখান থেকে যখন ফিরে আসছিল তখন প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল, আর আচমকা তার সামনে একটা হরিণ এসে পড়ে। তখন জয় তার জিপটা হার্ড ব্রেক করে দেখতে পায় জঙ্গলের ভেতরে সবুজ রঙের একটা গাড়ি পড়ে রয়েছে। দেখেই বোঝা যাচ্ছে গাড়িটা রাস্তা থেকে ছিটকে এখানে এসে পড়েছে। ওই গাড়ির ভেতরে রক্তের ছাপ তখনও লেগেছিল, তার মানে ওদেরকে খুন করতে এই গাড়িটা ব্যবহার করা হতে পারে। গাড়িটিকে দ্রুত ফরেন্সিক ল্যাবে নিয়ে যাওয়া হয়, আর কারের ভেতরে 4 জনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়, যার 2 জন হচ্ছে সুমান এবং সাহিল, আর বাকি 2 জনের যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে তার মধ্যে একজনের হাতের ফিঙ্গারপ্রিন্ট অস্পষ্ট, তবে সেটা কী জন্য সেটা বোঝা যায় না। আর ভেতরে যে রক্তগুলো রয়েছে সেগুলো টেস্ট করার পর জানা যাবে রক্তগুলো কাদের হতে পারে। ওই কারের ভেতরেই মার্ডার ওয়েপন পাওয়া গেছে, যেটা ব্রিটিশ শাসনামলের সময় তৈরি হওয়া একটা তলোয়ার। ওই তলোয়ারের মালিকের নাম পর্যন্ত খোদাই করে লেখা ছিল, যার নাম ছিল শ্রী মোহনলাল। এখন পর্যন্ত এটাই সবচেয়ে বড় লিড। জয়প্রকাশ মাত্র এক রাতের ব্যবধানে মার্ডার উইপন এবং মার্ডারে ব্যবহার করা গাড়িটা ব্যবহার করে ফেলেছে। তাই জয় আরেকটু সময় চায় এসপির কাছে। জয়ের অগ্রগতি দেখে এসপি সাহেব জয়কে আরও 2 দিন সময় দেয়। আমাদেরকে বুঝতে হবে ঘটনাটা কিন্তু 70 দশকের। তখনকার ফরেনসিক এতটা উন্নত ছিল না, এবং তখন রাস্তাঘাটে এত সিসি ক্যামেরাও ছিল না। তাই
তদন্তকারী কর্মকর্তাদেরকে সবকিছু ম্যানুয়াল পদ্ধতিতেই করতে হচ্ছিল। সিন চলে যায় আবার ঘটনার 4 দিন আগে, যেখানে বাবু আর রাজুকে দেখা যায় বোম্বেতে কিডন্যাপ করা সেই ছেলেটাকে হত্যা করার পর বোম্বে থেকে পালিয়ে দিল্লিতে চলে এসেছে। তারা সেখানে একটা আশ্রমে খাবার খাচ্ছিল। রাজু লক্ষ্য করছিল যে মুম্বাইতে জিম্মিকে হত্যা করার পর বাবু একদম স্বাভাবিক রিয়্যাক্ট করছে, তার মানে তার কাছে মনে হচ্ছে যে সে কিছুই করেনি। বাবু তখন রাজুকে বোঝায় ছোটবেলা থেকেই তার এই রাগের সমস্যা, তার বাবাকে সেটা সে নিজেও জানে না, আর তার মা আগুনে পুড়ে মারা গেছে, এমনকি ওই সময় তার একটা হাতও পুড়ে গিয়েছিল। এখন আমরা বুঝতে পারি যে কারের মধ্যে একটা ফিঙ্গারপ্রিন্ট অস্পষ্ট ছিল, কারণ বাবুর হাতের একটা তালু পোড়া ছিল, এজন্যই সেখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট ছিল না। তার মানে সুমান আর সাহিলের খুনের সাথে বাবু আর রাজুর কানেকশন আছে। তো বাবু তার পাস্টের ওই ইনসিডেন্টের ঘটনাগুলো জানানোর পর রাজুকে বলে এখন থেকে সে পুরো ভালো হয়ে যাবে, ভালো পথে চলবে, আর রাজু যেমনটা বলবে তেমনটাই হবে। রাজু তখন তাকে বলে এখানে তার একজন বন্ধু আছে, সে 5 স্টার হোটেলের একজন সিঙ্গার, সে হয়তোবা তাকে কোনো না কোনো কাজ দিয়ে দিতে পারবে। তাই রাজুরা সেখান থেকে তার কাছে যাওয়ার পরিকল্পনা করে। অন্যদিকে আমরা চলে আসি আবার বর্তমানে, যেখানে সুমান এবং সাহিলের স্কুলে তাদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হচ্ছিল, আর তখনই সেখানে মোনা উপস্থিত হয়। তাদের মাকে দেখে এমন মনে হচ্ছিল যে তার কিছুই হয়নি। সবাই মোনার আচরণ দেখে খুবই শকড হয়ে যায়। এদিকে অশোক তার 2 সন্তানের খুনের প্রকৃত কারণ জানতে একজন প্রাইভেট ডিটেকটিভ হায়ার করে, যেহেতু হাসপাতাল থেকে তখনও ফরেন্সিকের পোস্টমর্টেম রিপোর্টগুলো পাবলিশ করা হচ্ছিল না। আবার অন্যদিকে পুলিশ যে মার্ডার উইপনটি পেয়েছে, সেই ছুরিতে যার নাম লেখা হয়েছে ওই লোকটার তথ্য পেয়ে গেছে। তাই সেই ঠিকানায় গেলে তারা জানতে পারে এখানে মোহনলালের একটা দোকান ছিল, তবে মোহনলাল অনেক আগেই মারা গেছে। তার একটা ছেলে আছে, যেই ছেলের নাম বাল্লু। বাল্লু তার দোকান এবং বাড়ি এই ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছিল, আর সেখানে বাল্লু ছিল একজনই। ওই লোকটা ছিল সমকামী। ধানিরাম নামের এক ছেলের সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল। এটা নিয়ে এখানে অনেক ঝামেলা হয়েছে। তবে এখন বাল্লু কোথায় আছে এই তথ্য কেউ দিতে পারে না। সিন চলে যায় বর্তমান সময়ের 4 দিন আগে, যেখানে রাজু বাবুকে তার বন্ধু পেয়ারে মোহনের সঙ্গে দেখা করতে নিয়ে আসে। আর এখানে আমরা দেখতে পাই পেয়ারে মোহন মূলত একটা লোকাল বারে ডুয়েট সিঙ্গার হিসাবে কাজ করে, অর্থাৎ একই কণ্ঠে ছেলের কণ্ঠ এবং মেয়ের কণ্ঠ নিয়ে গান গায় সে। এদের মধ্যে একজন ব্যক্তি সবসময় পেয়ারে মোহনের পিছে পড়েছিল। সে যখনই সুযোগ পেত পেয়ারের সঙ্গে উল্টাপাল্টা কাজ করার চেষ্টা করত। তো পেয়ারে সেখানে প্রোগ্রাম শেষ করে বাবু এবং রাজুকে নিয়ে তার বাড়িতে চলে যায়। সিন চলে আসে বর্তমান সময়ে, যেখানে নিসার একটা বাড়ি গিয়ে তার সিনিয়রের সঙ্গে দেখা করে। মূলত নিসার এই আর্টিকেলগুলো প্রকাশ করার ইচ্ছে করছিল, কিন্তু নিসারকে কোনো ক্রেডিটই দেওয়া হচ্ছিল না, কারণ নিসার এখন পর্যন্ত যত তথ্য জোগাড় করেছে সেগুলো যথেষ্ট নয়। তাই পত্রিকার এডিটর নিসারকে স্পষ্ট বলে দেয়, তুমি নতুন কোনো তথ্য খুঁজে বের না করলে তোমাকে এই নিউজটা আর করতে দেব না। তারা আবার জয়ের বাড়িতে ফিরে এসে দেখে তার ফুপু এবং ফুফাতো বোন তাদের বাড়িতে বেড়াতে এসেছে। এদিকে জয় দেখতে পায় তার বাবা আবারও এসপিকে খাবার রান্না করে খাওয়াতে গিয়েছিল। এই বিষয়টা জয় একদমই পছন্দ করে না, কারণ জয়ের বাবা এভাবে করে পুলিশ অফিসারকে খাবার খাওয়ায় বলে মানুষ জয়কে হাসির পাত্র মনে করে। আবারও সিন চলে যায় 4 দিন আগে, যেখানে রাজু এবং বাবু পেয়ারে মোহনের বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বলছিল। তখনই নেশার ঘোরে পেয়ারে জানায় সে আসলে ওয়েটারের কাজ করতে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে তার গানের গলা দেখে তাকে গায়ক হিসাবে কাজ দেওয়া হয়। এমনকি রাজুর বিষয়ে জানায় যে রাজুর একটা বোন ছিল, বিয়ে হয়েছে অনেক আগে। সাথে এটাও বলে যে কোনো এক ডক্টর সার্জারি করতে গিয়ে রাজুর একটা অন্ডকোষ কেটে ফেলেছিল, আর তখন সবাই রাজুকে হিজড়া বলে ডাকত। এই বিষয়ে কথা বলতে বলতে রাজু তখন পেয়ারের সঙ্গে ঝগড়া শুরু করে, আর তখন পেয়ারের রাগের মাথায় বাল্লু চোরানোর কথা বলে, যে সবসময় তার পিছে পড়ে থাকতো। আপনাদেরকে আগেই বলেছি সেই বাল্লু চোরানো যে ছিল মোহনলালের ছেলে, সে ছিল একজন সমকামী। তাই সে পেয়ারের সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছিল এক সময়ে। তারা জানতে পারে সেই বাল্লু চোরানেওয়ালা একজন অনেক বড়লোক ব্যক্তি। সেখানে গেলে হয়তোবা তারা অনেক কিছু পেতে পারে। সিন চলে আসে আবার বর্তমানে, যেখানে আমরা দেখতে পাই সেই ফরেন্সিক ডাক্তার বিশ্বজিৎ জয়প্রকাশকে ল্যাবে ডেকে ওই গাড়িতে পাওয়া ব্লাড স্যাম্পলের টেস্ট রিপোর্ট দেয়, যাতে স্পষ্ট প্রমাণ হয়ে গেছে যে ওই 2 বাচ্চা পেছনের সিটে বসা ছিল, আর সামনের সিটে লেগে থাকা ব্লাডগুলো ছিল আসলে খুনির। তার মানে বোঝা যাচ্ছে খুনিরা যেমন ওদের উপর আঘাত করেছে, ঠিক তেমনি বাচ্চারাও খুনিদেরকে আঘাত করেছিল। কারের ভেতরে ভালো স্ট্রাগল হয়েছিল। ফ্রন্ট সিটে যে ব্যক্তিরা বসেছিল তারা যেহেতু রক্তাক্ত হয়েছে, তাই নিঃসন্দেহে তারা ট্রিটমেন্টের জন্য কোনো হাসপাতালে গিয়েছিল। সিন চলে যায় রাতে।
নিসার যখন জয়ের সঙ্গে দেখা করতে থানায় আসে তখন জয় টিম নিয়ে থানা থেকে বের হয়ে যাচ্ছিল। এজন্য নিসার ফরেন্সিকের দায়িত্বে থাকা একজন পুলিশের সঙ্গে কথা বলে নতুন তথ্য বের করার চেষ্টা করছিল, কিন্তু পুলিশদেরকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে রিপোর্টারদের সাথে কোনো তথ্য শেয়ার করা যাবে না। সেজন্য নিসার চলে যাচ্ছিল। এমন সময় সেই পুলিশের কাছে একটা ইমার্জেন্সি কল আসে। যাওয়ার পথে কথায় কথায় সেই পুলিশ অফিসার সিং নিসারের কাছে এই কেসে যত ইমপ্রুভমেন্ট হয়েছে সব তথ্য শেয়ার করে দেয়। এদিকে জয়ের টিমের লোকেরা বিভিন্ন হাসপাতালে গিয়ে খুঁজতে থাকে যে ঘটনার দিন রাতের বেলা দুজন লোক আহত অবস্থায় হাসপাতালে এসেছিল কিনা। একটি হাসপাতালের দুজন ডাক্তার জানায় ঘটনার দিন রাতের বেলা আহত অবস্থায় দুজন ব্যক্তি হাসপাতালে অ্যাডমিট হয়েছিল। তারা প্রথমে বলেছিল তাদের মধ্যে হাতাহাতি হয়েছে, আবার পরে বলেছিল অ্যাক্সিডেন্ট করেছে তারা, কিন্তু তাদের গায়ে যে আঘাতের চিহ্ন ছিল সেটা দেখে ডক্টরের মনে হয়েছে যে তারা মিথ্যে কথা বলেছে। তারপর ট্রিটমেন্ট শেষ হতে না হতেই তারা সেখান থেকে পালিয়ে যায়। ডক্টর তাদেরকে জানায় ওদের একজন ছিল লম্বা, আরেকজন ছিল 5.5 ফিটের মতো, একজনের হাত পোড়া ছিল। তাদের মুখের ভাষা শুনে মনে হয়েছিল তারা দিল্লির স্থানীয় নয়, হয়তোবা অন্য কোথাও থেকে এসেছিল। লোক দুটোর হাবভাবে সন্দেহ হলে ডক্টর থানায় ফোন করে ব্যাপারটা জানিয়েছিল, কিন্তু সেই রাতে সবাই বাচ্চা দুটোকে খুঁজতে ব্যস্ত ছিল। তাই সেখানে থাকা কর্তব্যরত কনস্টেবল রাথোর জিনিসটাকে গুরুত্ব দেয়নি। রাথোর এটাও বলে যে ওরা দুজন বলেছিল ওরা গরিব মানুষ, অ্যাক্সিডেন্ট হয়েছে, থানা পুলিশের ঝামেলায় জড়াতে চাইছিল না, তাই রাথোর ওদেরকে ছেড়ে দিয়েছিল। তবে রাথোর ওদের তথ্য লিখে রেখেছিল। সেখানে একজন তার নাম মোহন কুমার এবং আরেকজন তার নাম পেয়ারে কুমার হিসাবে জানিয়েছিল। সেখানে পেয়ারে কুমারের বাড়ির ঠিকানাও লেখা হয়েছে। পেয়ারে কুমার হচ্ছে সেই ডুয়েট সিঙ্গার। তো যাই হোক, সেই রাতে বাবু এবং রাজু আসলে মিথ্যা নাম বলেছিল। রাথোর তাদেরকে জানায় ওই রাতে হাসপাতালে অনেক ভিড় ছিল, এমনকি রাথোরের সঙ্গে যখন ওদের কথা হয়েছিল তখন জয়প্রকাশ নিজেও এখানে ছিল। মানে ওই যে অশোক যখন ওই বাচ্চা দুটিকে আইডেন্টিফাই করতে এসেছিল ওই ঘটনাটা তখনই হয়েছিল। জয়প্রকাশের তখন আফসোস হতে থাকে যে ওই রাতেই তারা হাসপাতালে ছিল এবং খুনিরাও সেখানে ছিল, কিন্তু তথ্য না জানার কারণে খুনি দুটোকে তারা ধরতে পারেনি। তো যাই হোক, ঘটনা চলে যায় 4 দিন আগে। পেয়ারে কুমারের কাছ থেকে বাল্লুর বিষয়ে জানতে পেরে বাবু এবং রাজু পেয়ারে কুমারকে নিয়ে বাল্লুর বাড়িতে চলে আসে। আর সেখানে আমরা দেখতে পাই বারের মধ্যে পেয়ারের সঙ্গে যে ব্যক্তি খারাপ আচরণ করত সে আসলে বাল্লু। বাবু প্রথমে বাল্লুকে একটু অফার দেয় যে তুমি আমাকে 1000 টাকা দাও, তার বিনিময়ে পেয়ারের সঙ্গে যা করতে চাও তাতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে কথায় কথায় বাল্লু এবং বাবুর সঙ্গে হাতাহাতি বেঁধে যায়। রাজু তখন পেছন থেকে বাল্লুর মাথায় আঘাত করে। এসব দেখার পর পেয়ারে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। বাবু আর রাজু তখন বাল্লুকে রশি দিয়ে বেঁধে ফেলে। তারপর বাল্লুর ঘরের মধ্যে তল্লাশি করে মূল্যবান তেমন কিছু না পেলেও দেয়ালে টাঙিয়ে রাখা বাল্লুর বাবার পুরাতন ওই তলোয়ারগুলা পায়। সেখান থেকে একটি তলোয়ার তারা চুরি করে নেয়। এদিকে বর্তমান সময়ে পুলিশও পেয়ারের বাড়িতে রেইড দিয়ে ঠিক সেরকমই একটি তলোয়ার পেয়ে যায়, যেটার গায়ে বাল্লুর বাবার নাম খচিত করা রয়েছে। তারা বুঝতে পারে যে ওই দুজন এখানে এসেছিল এবং এখান থেকে তলোয়ার চুরি করেই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। আবার অন্যদিকে বাবু এবং রাজু ওই রাতে বাল্লুর ঘরে যা কিছু পেয়েছিল সবকিছু নিয়ে বাইরে এসে দেখে পেয়ারে কুমার ততক্ষণে পালিয়ে গেছে। তাই তারা যাওয়ার পথে রাস্তায় পার্ক করে রাখা সবুজ রঙের একটা কার দেখে ওই গাড়িটাকে চুরি করে নিয়ে যায়। এদিকে বর্তমান সময়ে নিসার সেলিম নামের একজন দুধ বিক্রেতার সঙ্গে দেখা করে, যে কিনা ঘটনার দিন বিকেলবেলা সাইকেলে করে দুধ ডেলিভারি দিতে যাওয়ার সময় সুমন এবং সাহিলকে ওই কারে তুলে নিতে দেখেছিল। কারের উইন্ডশিল্ডে ওদের হাতের রক্ত দেখেই সে তখন বাঁচানোর চেষ্টা করেছিল। হঠাৎ করে কারটি থেমে যায়, তবে সে শত চেষ্টা করেও কারের কোনো দরজাই খুলতে পারেনি। শেষ পর্যন্ত কারটি তাকে ধাক্কা দিয়ে ফেলে সেখান থেকে চলে যায়। আর অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সে সামনে বসে থাকা ওই দুজনের চেহারাও দেখতে পায়নি। এই ঘটনার পর সে বাড়িতে ফিরে তার বড় ভাইকে থানায় পাঠিয়েছিল যাতে ওদের দুজনকে বাঁচাতে পারে, কিন্তু পুলিশ তাদের কথার গুরুত্ব দেয়নি। সে 4 বার হেল্পলাইনে কল করেও কোনো রিপ্লাই পায়নি। নিসার সেলিমের কথাগুলো নিয়ে নতুন একটা খবর তৈরি করার সিদ্ধান্ত নেয়। পুলিশ যদি সেই রাতে অবহেলা না করে তাদের কথা শুনতো তাহলে হয়তো সুমান এবং সাহিল বেঁচে যেত। আবার এদিকে থানাতে কনস্টেবল রাথোরের দ্বারা বাবু এবং রাজুয়ের দুটো স্কেচ তৈরি করা হয়। এমনকি পিয়ারে যে বাড়িতে ভাড়া থাকতো ওই বাড়ির মালিককে সেই স্কেচ দেখালে সে তাদেরকে চিনতে পারে না। তার কথা পেয়ারে এবং মোহন আলাদা কোনো ব্যক্তি নয়, আর সে আমার বাড়িতে ভাড়া থাকতো। পেয়ারে তাকে বলেছিল পাশে কোনো একটা বারে সে গায়ক হিসাবে কাজ করে। এছাড়া পেয়ারের সম্পর্কে তার আর কোনো জানা তথ্য নেই।
জয়প্রকাশরা তখন ওই বাড়ির মালিকের কাছ থেকে ইনফরমেশন নিয়ে পেয়ারেরও একটি স্কেচ তৈরি করে ফেলে। এতক্ষণ পর্যন্ত পুলিশ 2 জনকে সন্দেহ করছিল, আর এখন 4 জনের নাম সামনে এসেছে। অন্যদিকে নিসারকে দেখা যায় সেলিমের থেকে ওই ঘটনা জানার পর সে পত্রিকার হেডলাইনে পুলিশের অবহেলার কথাটাই প্রকাশ করে দিয়েছে। আর এই নিউজটা দেখার পর জয় সেটা মেনে নিতে পারছে না যে তার গার্লফ্রেন্ড কিভাবে এমন কাজ করলো। এমনিতেই সে কেসটা নিয়ে অনেক প্রেশারে রয়েছে। আবার বাল্লুর যে থানিরামের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল, ওই থানিরামেরও তথ্য পাওয়া যায়। জয় থানিরামের সঙ্গে দেখা করতে গেলে সে তাদেরকে ওই সম্পর্কের কথা স্বীকার করে যে একসময় এটা ঠিক ছিল, কিন্তু এখন তার ঘরে বউ বাচ্চা রয়েছে। বাল্লুর সঙ্গে তার মাসে 1-2বার দেখা হতো, কিন্তু এখন বাল্লু কোথায় আছে সে সম্পর্কে সে কিছুই জানে না। তবে ধানিরামের কাছ থেকে বাল্লুর ঠিকানা পাওয়া যায়। বাল্লুর বাড়িতে যাওয়া মাত্রই জয়প্রকাশ বুঝতে পারে ঘরের ভেতরে মারামারি হয়েছিল। আবার ভেতর থেকে একটা পচা দুর্গন্ধও আসছিল। ওই দুর্গন্ধকে ফলো করে ভেতরে গিয়ে কাঠের একটা বাক্সের ভেতরে বাল্লুর অর্ধগলিত মৃতদেহ পাওয়া যায়। জয় দেয়ালের দিকে লক্ষ্য করে বুঝতে পারে ওই তলোয়ারগুলো এখান থেকেই খোলা হয়েছে, তার মানে বাল্লুকে ওরাই খুন করেছে। ধানিরামকে জিজ্ঞাসাবাদ করলে ওই স্কেচগুলো দেখালেও ধানিরাম তাদেরকে চিনতে পারছিল না। তবে ধানিরাম বাল্লুর বিষয়ে বলে যে সে বেশিরভাগ সময় লোকাল বারে সময় কাটাতো, তবে কোন বারে যেত সেটা সে বলতে পারে না। এদিকে বাবু আর রাজুও চিন্তা করছিল যে বাল্লুকে তো তারা মেরে ফেলেছে, কিন্তু বাল্লুকে তারা খুন করেছে সেটা তো পেয়ারে দেখে ফেলেছিল। পেয়ারে তো এখন পুলিশকে জানিয়ে দিতে পারে, তাই পেয়ারে তাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই বাবু এবং রাজু পেয়ারেকে ওই বার থেকে তুলে নিয়ে আসে। সিন চলে আসে বর্তমান সময়ে। বাল্লুর লাশ ফরেনসিক করে দেখা যায় যে বাল্লুর গায়ের আঘাতগুলো 4-5 দিন আগের, তবে মৃত্যু হয়েছে 3 দিন আগে। মানে তাকে আহত করে তারপর বাক্সের ভেতরে আটকে রাখা হয়েছিল। এই বাক্সের গায়েও 2জন ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, আর ওই ফিঙ্গারপ্রিন্টগুলো কারের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ম্যাচ করেছে। শুধু তাই নয়, মার্ডার ওয়েপনের সঙ্গেও ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেছে। তবে পেয়ারে মোহনকে তো এখনও খুঁজে পাওয়া যায় নাই। ডক্টরের সঙ্গে কথা বলে জয় তখন এখান থেকে বের হয়ে আসছিল, ঠিক তখনই নিসারের সঙ্গে দেখা হয়। আর নিসারের পত্রিকায় নিসার ওই নিউজটি করার কারণেই জয় নিসারের উপর মনোক্ষুব্ধ। নিসারের কথা অনুযায়ী প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ দুটোকে এক করা উচিত নয়, সত্যটা প্রকাশ করা তার কাজ। এরই মধ্যে হসপিটাল থেকে খবর আসে জয়ের বাবা রিকশা থেকে পড়ে গেছে। সাথে সাথে জয় হাসপাতালে ছুটে যায়। পড়ে গিয়ে সে অবশ্য হাতে সামান্য ব্যথা পেয়েছে, তবে আপাতত কয়েকদিন তাকে খুব সাবধানে থাকতে হবে। জয় তার বাবাকে তার কেসের গুরুত্বের বিষয়টা বোঝানোর চেষ্টা করে, তাই ঘনশ্যাম একটু সাবধানে যেন থাকে সেই রিকোয়েস্ট করে সে বের হয়ে আসে। এর মধ্যেই খবর আসে পেয়ারে মোহনের বারের তথ্য পাওয়া গেছে। সাথে সাথেই জয়রা ওই বারে পৌঁছে যায়। আর ওই বারে গিয়ে বাবু এবং রাজুর স্কেচ দেখালে সেখান থেকে জানা যায় ওই 2জন ব্যক্তি 3 দিন আগেই আন্ডার কভার পুলিশ পরিচয় দিয়ে পিয়ারেকে তুলে নিয়ে গিয়েছিল। এদিকে বাল্লুর মৃতদেহ পাওয়া যাওয়ার 3 দিন আগে পেয়ারে মোহনকে তুলে নেওয়া হয়েছিল। তাই পুলিশ এখন ধারণা করছে এতক্ষণে হয়তোবা পেয়ারে মোহনকেও খুন করা হয়েছে। তবে এরপর আমাদেরকে 3 দিন আগের দৃশ্য দেখানো হয়, যেখানে বাবু এবং রাজু পেয়ারাকে তুলে নিয়ে যাওয়ার পর জঙ্গলে গিয়ে মারার চেষ্টা করেছিল। রাজু অবশ্য বাবুকে বোঝানোর চেষ্টা করছিল যে পেয়ারে তার ছোটবেলার বন্ধু, ও এমনিতেই অনেক ভয় পেয়ে গেছে, কাউকে কিছু বলবে না। কিন্তু বাবু তো কোনো রকমই রিস্ক নেবে না। ঠিক তখনই বাবুর লক্ষ্য করে পাশে একটা ছেলে এবং মেয়ে গোপনে কথা বলছে। আর ওই মেয়েটি রাস্তায় আইসক্রিম দেখতে পেয়ে আইসক্রিম খেতে চাইলে ছেলেটি যখন আইসক্রিম আনতে যায় বাবু তখন ওই মেয়েটিকে তুলে নিয়ে আসে। বাবু পেয়ারেকে বলে, তোর জন্য আমাদের বাল্লুকে মারতে হয়েছে, তাই আমাদের জন্য তুই এখন এই মেয়েটিকে মারবি। মানে পেয়ারেকে দিয়ে হত্যা করিয়ে তার মুখ বন্ধ রাখতে চাইছিল, কিন্তু পেয়ারে মেয়েটিকে কোনোভাবেই মারতে চাচ্ছে না। তাই শেষ পর্যন্ত বাবুই মেয়েটিকে মারার সিদ্ধান্ত নেয়। আর ওই সময় সেখানে পুলিশের একজন কনস্টেবল এসে পড়ায় ওরা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পেয়ারে বুঝতে পারে সে পুলিশের কাছে নিরাপদে থাকবে, তাই কনস্টেবলের কাছে গিয়ে সে স্যারেন্ডার করে। সিন চলে আসে প্রেজেন্টে। আমরা মোনাকে দেখতে পাই স্কুলে বাচ্চাদেরকে পড়াচ্ছে, কিন্তু বাচ্চারা মোনাকে পাগল মনে করছিল। সেজন্য প্রিন্সিপাল মোনাকে আলাদাভাবে ডেকে তাকে তখনই নিজের বাড়িতে চলে যেতে বলে। তাই বাধ্য হয়ে মোনা স্কুল থেকে বের হয়ে যায়। বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে। একটা কাপল কার দিয়ে যাওয়ার সময় মোনাকে লিফট দিতে চাইলে মোনা উল্টো রাগ করে তাদের গাড়িতে ইট ছুঁড়ে মারে। যেহেতু তার মেয়ে এবং ছেলেকে এরকম একটা গাড়িতে হত্যা করা হয়েছে, তাই মোনার ভেতরে ব্যাপারটা রিয়াকশন করেছিল। ওই কাপলের অভিযোগ পেয়ে পুলিশ তাকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। তবে ওই কাপল যখন বুঝতে পারে যে সুমান এবং সাহিল তারই সন্তান ছিল, তখন তারা মোনাকে সরি বলে বাড়ি পাঠিয়ে দেয়। আর অন্যদিকে অশোক যে ডিটেকটিভকে টাকা দিয়েছিল, সেই ডিটেকটিভ অশোককে ফরেন্সিক রিপোর্ট এনে দেয়, যেটা দেখার পর অশোক কোনোভাবেই মেনে নিতে পারছিল না।
এটা মূলত সুমানের পোস্টমর্টেম রিপোর্ট, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে খুনের আগে সুমানকে ধর্ষণ করা হয়েছিল। আর এটা দেখার পর কোনো বাবাই সহ্য করতে পারবে না। এদিকে জয়প্রকাশ তথ্য নিয়ে জানতে পারে পিয়ারেকে নিকটস্থ একটি থানায় আটকে রাখা হয়েছে। তাই তারা পিয়ারের সঙ্গে দেখা করতে যায়। আর পিয়ারেকে রাজু এবং বাবুয়ের স্কেচ দেখানো মাত্র পিয়ারে বলে ওঠে, ওরা তো আমাকে মেরে ফেলবে। পেয়ারের মুখে জয়রা বাবু এবং রাজুর আসল নাম জানতে পারে। এরপর পেয়ারের সবকিছু খুলে বলে যে ওরা কিভাবে এখানে এসেছিল এবং কি কি ঘটেছিল। কিন্তু সুমান এবং সাহিলের খুনের ব্যাপারটি যখন বলা হয়, তখন পেয়ারে স্পষ্ট করে জানিয়ে দেয় এ ব্যাপারে সে কিছুই জানে না। আবার জয়রা যখন পেয়ারের কাছে বাবু এবং রাজুর কথা জানতে চায় এবং সে এখন কোথায় থাকতে পারে সে ব্যাপারে তথ্য জানতে চায়, তখন পেয়ারে রাজুর এক বোনের কথা বলে। জয়প্রকাশ সিদ্ধান্ত নেয় রাজুর বোনের বাড়িতে যাবে তাকে খুঁজতে। এরপরে সিন চলে যায় যেদিন হত্যাকাণ্ড ঘটেছিল সেদিন রাতের, যেখানে বাবু এবং রাজু দুইজনই আহত অবস্থায় ছিল। বাবু এতটাই আহত ছিল যে সে ড্রাইভ পর্যন্ত করতে পারছিল না। তবে এর মাঝেই কি ঘটেছিল সেটা আস্তে আস্তে জানা যাবে। বাবু ড্রাইভ করতে করতে একসময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই খাদে পড়ে যায়, যেখান থেকেই পরবর্তীতে সবুজ গাড়িটা পুলিশ উদ্ধার করেছিল। রাজু কিছু বুঝে উঠতে না পেরে বাবুকে বাঁচানোর জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। আর সেখানেই যখন বাবুর জ্ঞান ফেরে, বাবু নিজেকে হাসপাতালে দেখে রাজুকে উল্টো বলছিল যে এখানে কেন নিয়ে এসেছে, কারণ আহত অবস্থায় হাসপাতালে আসলে পুলিশ ইনভেস্টিগেশন হবে, ফলে তারা ধরা পড়ে যেতে পারে। আবার ডক্টর যখন তাদের সঙ্গে কথা বলছিল, ডক্টরের কথায় বাবুও বুঝতে পারে যে ডক্টর তাদেরকে সন্দেহ করছে, তাই যত দ্রুত সম্ভব তাদেরকে এখান থেকে পালাতে হবে। এরপরেই বাবু আর রাজু জয়দের সামনে দিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। তবে হঠাৎ করে কনস্টেবল রাথোর এসে তাদেরকে বাধা দেয়। আর ওই সময়ই তাদের মধ্যে ওই কথোপকথনগুলো হয়েছিল যেগুলো রাথোর আগে জয়কে জানিয়েছে। বাবুরা হসপিটাল থেকে বের হয়ে বাসস্টপে চলে যায়। বুঝতে পারছেন, সেদিন রাতের আগেই তারা সুমান এবং সাহিলকে হত্যা করেছিল। তাই বাবু রাজুকে বলে আপাতত তার বোনের বাড়িতে গিয়ে আত্মগোপনে থাকতে। আর বাবু জিমি নামের বোম্বেতে তার এক বন্ধুর বাড়িতে চলে যাবে। সেই বাড়ির ফোন নাম্বারটাও সে রাজুকে দেয়, যেন প্রয়োজনে সে তাকে কল করতে পারে। সবকিছু ঠান্ডা হয়ে গেলে পরবর্তীতে তারা নতুন কোনো পরিকল্পনা করবে। সুবানকে মেরে ফেলার পর তার কান থেকে সোনার কানের দুল জোড়া সে নিয়ে নিয়েছিল। যাওয়ার সময় বাবু রাজুকে সেই ইয়ারিং জোড়া দিয়ে দেয়। কথা মতো রাজু সানিপাতে তার বোনের বাড়িতে চলে যায়। আর সেখানে গিয়ে জানায় বোম্বেতে ফিল্মের শুটিং করতে গিয়ে তার হাতে সে আঘাত পেয়েছে। যদিও রাজু সেখানে আশ্রয় নিতে এসেছে, কিন্তু রাজুর যে দুলাভাই আছে সে রাজুকে মোটেও পছন্দ করে না। আর রাজুকে এখানে আশ্রয় দেওয়ার জন্য রাতের বেলা রাজুর বোন এবং তার মেয়েকে ইচ্ছেমতো মারধর করে। কিন্তু রাজু তো কিছু বলতে পারছে না, কারণ সে পুরোপুরি অসহায়। এটা ছিল 3 দিন আগের ঘটনা। সিন আবার বর্তমানে চলে আসে, যেখানে আমরা দেখতে পাই সানিপাতে রাজুর বোনের বাড়িতে পৌঁছে গেছে জয়প্রকাশ। আর এখানে সে জানতে পারে গতকাল রাতেই রাজু তার দুলাভাইয়ের বাইক নিয়ে এখান থেকে পালিয়ে গেছে। এখন তারা রাজুর পুরাতন কিছু ফটো পায় এবং রাজুর বোনকে জানায় যে রাজু আসলে কি করেছে। জয় দেখতে পায় রাজুর বোন এবং তার মেয়ের চোখে আঘাতের স্পষ্ট চিহ্ন। এটা মূলত রাজুর দুলাভাইয়ের কাজ ছিল। তো রাজু যেহেতু গতকালই এখান থেকে পালিয়েছে, এত কম সময়ে সে দূরে কোথাও যেতে পারবে না। সেজন্য পুরো শহরের চেকপোস্টগুলোকে অ্যালার্ট করা হয়। জয়প্রকাশও তাকে খুঁজতে বের হয়ে যায়। আর এখানে আমাদের দেখানো হয় গতকাল রাজু স্থানীয় এক ডক্টরের কাছে তার হাত চেক আপ করতে গিয়েছিল। আর বাজারের একটি দোকানে বসে খাবার খাওয়ার সময় পত্রিকায় তার এবং বাবুর স্কেচ করা ফটো দেখতে পেয়ে একদমই ঘাবড়ে গিয়েছিল। রাজু সঙ্গে সঙ্গেই বাবুকে কল করেছিল। বাবু তখনও রাজুকে বোঝানোর চেষ্টা করে যে শান্ত থাকতে, তাকে একটু সময় দিতে, সে যেখানে আছে সেখানেই যেন গা ঢাকা দিয়ে থাকে। কিন্তু রাজু প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সব সময় তার মাথার ভেতরে ঘুরতে থাকে পুলিশের কাছে ধরা পড়ার চিন্তা। সেদিন রাতের বেলা রাজু যখন ঘুমাচ্ছিল, তখন হঠাৎ করে রাজুর বোনের মেয়ে বিন্দি তার কাছে চলে আসে। রাজু তাকে বলেছিল যে বোম্বেতে সে ফিল্মের শুটিংয়ে কাজ করে। আবার বিন্দির অ্যাক্টর হওয়ার অনেক ইচ্ছা, তাই বিন্দি রাজুকে অনুরোধ করে তাকে বোম্বেতে নিয়ে যেতে। রাজু ভালো করেই জানে যে এতে বিন্দির বাবা তাদের দুজনের কি করবে, কিন্তু বিন্দির কথা তুমি আমাকে নিয়ে চলো, তখন তুমি আমাকে যা করতে বলবে তাই করব। রাজু তখন সুমানের ওই ইয়ারিংগুলো বিন্দিকে গিফট করার চেষ্টা করে। বিন্দির কথা, আমার স্বর্ণের ইয়ারিং লাগবে না, তুমি শুধু আমাকে বোম্বেতে নিয়ে যাও, আমি সারা জীবন তোমার সেবা যত্ন করব। বিন্দির এই সকল কথাই রাজু অন্যভাবে নেয়। বিন্দি হয়তোবা অন্য কোনো ইঙ্গিত করছে, তাই রাজু একসময় নিজেকে কন্ট্রোল করতে না পেরে নিজের ভাগ্নির ওপর জোর করার চেষ্টা করে। বিন্দিও তার মামার উদ্দেশ্য বুঝতে পারছিল, কিন্তু হঠাৎ করেই রাজুর চোখের সামনে সুমানের রক্তাক্ত চেহারাটা ভেসে আসে।
তখনই রাজু বিন্দিকে ছেড়ে দেয় এবং তার বাবার বাইকটাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সিন চলে আসে বর্তমান সময়ে। জয়প্রকাশ তথ্য পেয়ে হাইওয়ের পাশে একটা ধাবায় বিন্দির বাবার বাইকটি পেলেও রাজুর কোনো খোঁজই পায় না। সেজন্য তাদেরকে বাধ্য হয়ে আবার ফিরে আসতে হচ্ছে। এদিকে এসপির উপর কেস নিয়ে প্রচুর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। হোম মিনিস্টার তো ডিরেক্ট তাকে বলেই দিয়েছে যে কেন জুনিয়র অফিসারের ওপর ভরসা সে করছে এবং সিনিয়র কোনো অভিজ্ঞ অফিসারকে এই কেসে তদন্তভার দিচ্ছে না। এরপর একদিন পুলিশ অশোকের কাছে সুমান এবং সাহিলের যে জিনিসপত্রগুলো পুলিশের কাছে ছিল সেগুলো দিয়ে যায়। সেগুলো দেখে সে আবেগপ্রবণ হয়ে পড়ে। অন্যদিকে জয়প্রকাশ দিল্লিতে ফিরে এসে দেখে এসপির সঙ্গে দেখা করতে ইন্সপেক্টর চৌহান এসেছে। আর এতে জয় স্পষ্টই বুঝতে পারে যে কেসটি চৌহানকে হ্যান্ডওভার করা হবে। চৌহানও অবশ্য তাকে বলে যে আমি রিকোয়েস্ট করব তোমাকে যেন আমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে রাখা হয়। সেজন্য জয় মন খারাপ করে বাড়িতে ফিরে আসছিল। আবার এদিকে নিসার একটা তথ্য পেয়ে জয়কে সেই তথ্য জানাতে জয়ের বাড়িতে এসে জয়ের বাবার সঙ্গে কথা বলছিল। সেখানে নিসারের কথায় জয়ের বাবা বুঝতে পারে আসলে জয় এবং নিসার একে অন্যকে ভালোবাসে। কিছুক্ষণের মধ্যেই জয় পৌঁছে যায়। জয় ভাবছিল নিসার হয়তোবা তার কাছ থেকে নতুন কোনো তথ্য নিয়ে নিউজ করবে, যদিও নিসা মোটেও সে কারণে আসেনি। আর এই বিষয়টা নিয়ে দুজনের মধ্যে বেশ তর্কও হয়। নিসার কথা সে সবসময় জয়ের কাছ থেকে ব্লেমই পেয়ে এসেছে। নিসার প্রফেশনালি একজন সাংবাদিক, তার কাজ সত্যকে তুলে ধরা। সত্যকে তুলে ধরার জন্য সে যদি কোনো নিউজ করে সেজন্য জয় তাকে ব্লেম দিতে পারে না। তো যাই হোক, নিসারের কাছ থেকে জয় জানতে পারে যে বোম্বেতে একটা বাচ্চা ছেলেকে একইভাবে কিডন্যাপ করে হত্যা করা হয়েছিল এবং সেই কাজটা হয়তো রাজু এবং বাবুই করেছিল। এর মধ্যে এএসআই জাবেদ নামের একজন জানায় যে বোম্বে থেকে একজন এসআই কল করে রাজু এবং বাবু সম্পর্কে তথ্য দিয়েছে। এমনকি সে জয়ের সঙ্গে কথাও বলতে চেয়েছে। সাথে সাথেই জয়প্রকাশ থানায় গিয়ে সেই এএসআইয়ের সঙ্গে কথা বলে। তারা জানায় যে রাজু এবং বাবু স্কেচের সঙ্গে তারা ম্যাচ করতে পেরেছে। আবার বাবুর মুম্বাইতে ফিরে আসার তথ্যও তারা পেয়েছে। এজন্য যত দ্রুত সম্ভব তারা জয়কে বোম্বে যেতে বলে। জয় চিন্তা করে চৌহান আগামীকাল থেকে দায়িত্বভার গ্রহণ করবে। এই কেসটি বুঝতে বুঝতে তার একটু সময় লাগবে। ওই সময়ের মধ্যে সে গোপনীয়ভাবে এই কাজটা করে ফেলবে, অর্থাৎ বোম্বেতে চলে যাবে। স্টেশনের অন্যরাও তাকে সাপোর্ট দেয়। রাতের ট্রেনেই জয় বোম্বের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। একদিকে জয় যেমন বোম্বে যাচ্ছে, অন্যদিকে রাজুকেও আমরা দেখতে পাই সে বোম্বের দিকে যাচ্ছে। রাতের বেলা হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। শব্দ পেয়ে মোনার ঘুম ভেঙে যায়। মোনা বাচ্চাদের ঘরে গিয়ে দেখে অশোক জানালা বন্ধ করার চেষ্টা করছে। মোনাও বাচ্চাদের জিনিসপত্র সরাচ্ছিল। তখনই মোনা সেখানে সেই বক্সটা দেখতে পায়, যেটা ফরেন্সিক ল্যাব থেকে তাদের বাড়িতে পাঠানো হয়েছিল। আর ওই বক্সটা খোলার পর সেই জিনিসপত্র দেখেই মোনা চিৎকার করে কাঁদতে শুরু করে। মানে অবশেষে মোনা মেনে নিয়েছে যে তার সন্তানেরা খুন হয়েছে। সিন চলে যায় 12 বছর পূর্বে। আমরা বাবুর ছোটবেলার একটি ঘটনা দেখতে পাই। আমরা জানতে পারি যে বাবুর আসল নাম ছিল কুমার। বাবু একদিন স্কুলে মারপিট করে একটি বাচ্চার মাথা ফাটিয়ে দেওয়ায় বাবুকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। বাবুর মা তখন অনেক চেষ্টা করেও টিচারকে কনভিন্স করতে পারেনি। আবার বাবু তার মাকে কনভিন্স করতে মধু এনে দিলে সঞ্জয় নামের একটি ছেলে বলে দেয় যে বাবু এই মধুটি চুরি করে এনেছে। এজন্য বাবুর মা বাবুর উপর অভিমান করে বাবুর সামনেই সঞ্জয়কে অ্যাপ্রিসিয়েট করতে থাকে। বাবু তখন রাগ করে সঞ্জয় যখন বাথরুমে ছিল তখন ভেতরে ঢিল মেরে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছিল। সেখানেই সঞ্জয়ের মৃত্যু হয়েছিল। এদিকে বর্তমান সময়ে জয়প্রকাশ বোম্বে পুলিশের কাছে সেই ঘটনাস্থলে পরিদর্শন করতে যায় এবং জানতে পারে বাবু ফিরে এসে একটি কাপলের সাথেও খারাপ আচরণ করেছিল। সিন চলে যায় 3 দিন আগেই, যেখানে বাবুকে আমরা দেখতে পাই তার বাল্যকালের বন্ধু জিমির কাছে এসেছে। মূলত স্কুলে থাকতে সঞ্জয় নামের ওই ছেলেকে খুন করার কারণে বাবুকে কিশোর শোধনাগারে পাঠানো হয়েছিল। সেখানেই তার সঙ্গে জিমির পরিচয় হয়েছিল। তবে জিমি এখন শুধরে গেছে। একটি মেয়েকে সে ভালোবাসে। 2 দিন আগে সে বিয়েও করেছে। ওই রাতে বাবু একটি ট্যাক্সি চুরি করে পালানোর সময় ট্যাক্সিওয়ালা ভেবে একটি কাপল বাবুর গাড়িতে উঠেছিল। জয় ওই কাপলের সাথেও দেখা করে। তারা জানায় ওই রাতে বাবু তাদেরকে নির্জন একটি জায়গায় নিয়ে তাদের উপর প্রচুর টর্চার করেছিল। প্রথমে স্বামীকে অর্ধনগ্ন করে মারধর করেছে, আর এরপর স্ত্রীর কাপড় চোপড় ছিঁড়ে ফেলেছিল। এমনকি তাদের সাথে থাকা টাকা পয়সা, গহনা এবং তাদের কুকুরটিও চুরি করে নিয়ে গিয়েছিল। এদিকে জিমির বিয়ে, কোর্টের মাপ নেওয়া হচ্ছে। সাথে জিমি তাদের হানিমুনের প্ল্যানটিও সেরে ফেলছে। তারা বিয়ের পরদিনই তাজমহল দেখতে আগ্রায় যাবে। তখনই রাজু কল করে বাবুকে জানায় যে পত্রিকায় তাদের ফটো ছাপা হয়েছে। রাজু বোম্বেতে আসছে।
বাবু তখন ভিন্ন একটি পরিকল্পনা করে। অন্যদিকে বর্তমান সময়ে জয় এসপিকে না বলে আসার কারণে এসপি প্রচণ্ড রেগে যায়। সে বলে দেয় জয় যদি তার সঙ্গে দ্রুত যোগাযোগ না করে তাহলে তাকে সাসপেন্ড করে দেবে। তবে এর মধ্যে বাবুর মায়ের তথ্য পাওয়া গেলে জয় এসপিকে কল না করেই বের হয়ে যায়। সিন চলে যায় ৬ বছর আগে। বাবুর ১৮ বছর পূর্ণ হতেই কিশোর শোধনাগার থেকে তাকে মুক্ত করে দেওয়া হয়। বাবু সোজা তার মায়ের কাছে এসে দেখে তার মা নতুন একটি বিয়ে করে সংসার করছে। এই ঘরে একটি মেয়েও হয়েছে। বাবু ভাবছিল যে এখন থেকে সে তার মায়ের সংসারে দিন কাটিয়ে দেবে, কিন্তু বাবুর মা বাবুর সম্পর্কে ভালো করেই জানতো। তাই তার বর্তমান সময়ে আসার আগেই বাবুকে কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যেতে বলেছিল। বাবু এতে স্পষ্টই বুঝে যায় যে তার মা এখন আর তাকে ভালোবাসে না, তার নতুন সন্তানই তার কাছে গুরুত্বপূর্ণ। বাবু এটা কোনো মতেই মেনে নিতে পারেনি, তাই বাবু চা বানানোর কথা বলে পুরো বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। সিন বর্তমানে জয় প্রকাশের কাছে চলে এসে সে হাসপাতালে বাবুর মায়ের সঙ্গে দেখা করে। ওই সময়ে দুর্ঘটনার পর বাচ্চাটা মারা গেলেও সে পুরোপুরি পুড়ে গিয়ে বেঁচে আছে কোনো রকমে। জয়প্রকাশ তার সঙ্গে কথা বলে জানতে পারে বাবু একসময় কিশোর শোধনাগারে ছিল, আর ওই কিশোর শোধনাগারের গিয়ে কথা বললে জয়প্রকাশ বাবুর বর্তমান বন্ধু জিমির বিষয়ে জানতে পারে। তবে জিমি এখন কোথায় আছে সেই তথ্য এখনও পাওয়া যায়নি। অন্যদিকে বাবুর ফটো পত্রিকায় দেখেই বাবুর গার্লফ্রেন্ড মিনা বুঝতে পারছিল যে তার বয়ফ্রেন্ড বাবু আসলে একজন ক্রিমিনাল। সে কি করবে বুঝতে পারছিল না। আবার তার কলিগ তাকে বোঝায় যে এটাই বাবু, তার উচিত পুলিশকে সবকিছু জানানো। কিন্তু মিনা পুলিশের ঝামেলায় পড়তে চাইছিল না। তাই মিনার কলিগ রেশমি থানায় কল করে সবকিছু বলে দিলে জয়প্রকাশ দ্রুত হাসপাতালে এসে পড়ে। মিনা তখন ডরমেটরিতে। হঠাৎ বাবু ও মিনার সঙ্গে দেখা করতে আসে সেই সময়েই। বাবুর হাতে এখন অনেক টাকা, সে চায় আজই মিনাকে বিয়ে করবে। অবশ্য মিনা তো বাবুর সম্পর্কে সবই জেনে গেছে, তাই ভয়ে ভয়ে বাবুকে সে বিয়েটা না করার জন্য কনভিন্স করছিল। অন্যদিকে জয়প্রকাশ মিনাকে খুঁজে না পেয়ে জানতে পারে মিনা এখন ডিউটিতে আসেনি। তখন তারা মিনার ডরমেটরিতে যায়। এর মাঝেই বাবু মিনার হাতের ওই পত্রিকাটি দেখে বুঝে যায় মিনা তার সম্পর্কে সব জেনে গেছে। মিনাও নিজেকে বাঁচানোর জন্য বাবুর মুখে গরম দুধ ঢেলে পালানোর চেষ্টা করছিল, কিন্তু বাবু ততক্ষণে মিনার মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে। যতক্ষণে জয়প্রকাশ সেখানে পৌঁছায় বাবু ততক্ষণে পালিয়ে গেছে। তবে বাবু মিনার জন্য ওই কুকুরটা নিয়ে এসেছিল, যেটা সে ওই দম্পতির কাছ থেকে চুরি করেছিল। এমনকি সে যে কোটটা পরেছিল সেটাও ফেলে গেছে। জয়প্রকাশ ওই কোর্টের লেভেল চেক করে টেইলরের ঠিকানাটা পেয়ে যায়, আর সেই টেইলর ছিল জিমির ঠিকানায়, কারণ কোটটা ছিল জিমির। জয়রাজ জিমি পর্যন্ত পৌঁছে যায় আর জানতে পারে বাবু আগেই পালিয়েছে। এমনকি বাবু যে এই খুনগুলো করে এখানে লুকিয়েছিল জিমি এই বিষয়ে কিছুই জানতো না। তবে জিমি তাদেরকে জানায় বাবু যাওয়ার সময় জিমিদের আগ্রার হানিমুনের টিকিটটিও নিয়ে গেছে, তার মানে সে এখন ট্রেনে করে আগ্রায় যাবে। জয়প্রকাশ প্ল্যান করছিল সেই ট্রেনেই সে বাবুকে ধরার চেষ্টা করবে, কিন্তু থানায় ফেরা মাত্রই তার কাছে এসপি সাহেবের ফোন আসে। এই কেসের দায়িত্ব ইতিমধ্যে ইন্সপেক্টর চৌহানকে পাস করা হয়েছে। তারপরও কেন এখনও মিথ্যে কথা বলে জয়প্রকাশ বোম্বে গিয়ে কেসটির তদন্ত চালিয়ে যাচ্ছে সেটা নিয়ে এসপি উষ্মা প্রকাশ করে। সে যদি এখন এখানে না থামে তাহলে তাকে সাসপেন্ড করা হবে। তারপরও জয় আগ্রাতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। একদিকে জয় আগ্রা যাচ্ছে, অন্যদিকে বাবু এবং রাজুও আগ্রাতে যায়। আগ্রাতে গিয়ে তারা কোনো একটি বাড়িতে ডাকাতি করতে ঢুকে। পরবর্তী দিন রাজু স্টেশনে বাবুকে আনতে গিয়ে দেখে বাবু তার মাথা কামিয়ে ফেলেছে, যাতে কেউ তাকে চিনতে না পারে। কিন্তু এক কনস্টেবল ঠিকই রাজুকে চিনতে পারে। তবে দুজন কোনো রকমে বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এর মধ্যে জয়ও আগ্রায় পৌঁছে গেছে। জয় নিকটস্থ থানার ইন্সপেক্টরের সঙ্গে দেখা করে তাকে মিথ্যে বলে যে তার টিম দিল্লি থেকে রওনা দিয়েছে। সে নিজের একটা পার্সোনাল কাজে এখানে আগেই এসে পড়েছে, মানে সে যে অনুমতি ছাড়াই এখানে এসেছে সেই বিষয়টা সে গোপন রাখে। রেলওয়ে স্টেশনের ওই কনস্টেবলও সেখানকার ঘটনার কথা তাকে জানায় যে বাবু এখন মাথা মুড়িয়ে ফেলেছে। তাই লোকাল পুলিশ পুরো শহরে ওদের স্কেচগুলো ছড়িয়ে দেয় এবং মাইকিং করে জানিয়ে দেয় যদি কেউ ওদেরকে দেখতে পায় দ্রুত যেন পুলিশকে জানায়। রাজু তখন বাবুকে ওই বাড়িতে নিয়ে গেছে যেখানে সে ডাকাতি করতে ঢুকেছিল। মূলত রাজু গত রাতে এই বাড়ির লোকজনকে পিটিয়ে তাদেরকে বেঁধে রেখেছিল। এই ঘর থেকে তারা বেশ কিছু টাকা এবং স্বর্ণ পায়, তার সঙ্গে পুরনো একটা বন্দুক। তবে ওই বন্দুকে কোনো বুলেট ছিল না। বাবুরা ওই ঘরের বৃদ্ধাকে দিয়ে রান্না পর্যন্ত করায়। আবার রেডিওর মাধ্যমে জানতে পারে যে পুলিশ এখন তাদেরকে খুঁজছে। অন্যদিকে লোকাল ইন্সপেক্টর দিল্লির ইন্সপেক্টর চৌহানের সঙ্গে কথা বলে জেনে যায় যে জয়প্রকাশ আসলে সাসপেন্ডেড, তাদেরকে সে মিথ্যা বলেছে। তাই দিল্লির টিম না আসা পর্যন্ত ইন্সপেক্টর জয়প্রকাশকে থানার মধ্যেই আটকে রাখার নির্দেশ দেয়। বাবু আর রাজু তখন ওই বন্দুকের জন্য বুলেট খুঁজতে বের হয়ে গিয়েছিল। তারা একজন লোহার দোকানির সঙ্গে কথা বলে বুলেট ম্যানেজও করে ফেলে, তবে তৈরি করতে 1 ঘন্টা সময় লাগবে।
তবে ওই দোকানদার একটু চালাকি করেছিল। সে আসলে রাজু আর বাবুর স্কেচ দেখে চিনে ফেলেছিল, তাই সে পুরো ঘটনাটা থানায় ফোন করে জানিয়ে দেয়। এতক্ষণে ছিল ওরা খালি হাতে, তবে এখন তো ওদের কাছে বন্দুক পৌঁছে গেছে। জয়প্রকাশ ইন্সপেক্টরকে বোঝানোর চেষ্টা করে যে এখন প্রতিটি সময় গুরুত্বপূর্ণ, যে কোনো কিছুর মূল্যে ওদেরকে আগে ধরতে হবে, না হলে অন্য কেউ তাদের বিকৃত মানসিকতার শিকার হবে। রাজু এবং বাবু তখন ওই সময়টা তাজমহল দেখে কাটাচ্ছিল, আর এখানে বসেই তারা কন্যাকুমারীতে গিয়ে নিজেদের নতুন আইডেন্টিটি ব্যবহার করে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করে। এর মধ্যে এক কনস্টেবল তাদেরকে দেখে ফেলায় তারা সেখান থেকেও পালিয়ে যায়। তবে পালিয়ে যাবে কোথায়? পুলিশ সব দিক থেকে তাকে ঘিরে ফেলেছে, পালানোর কোনো উপায়ও নেই। তারপরও বাবুরা কোনো রকমে একটা ট্রেনে উঠে যায়। জয়প্রকাশও সেই ট্রেনে উঠে পড়ে। তারা খুঁজতে খুঁজতে একসময় রাজুকে পেয়ে যায়। বাবু তখন রাজুকে বাঁচাতে একটা মেয়ের গলায় ছুরি ধরে, রাজুকে ছেড়ে দিতে বলে, কিন্তু জয় কিছুতেই ছাড়বে না। রাজু তখন নিজেকে বাঁচানোর জন্য বলছিল যে সে কিছুই করেনি, সবকিছু ওই বাবুর দোষ, আমি শুধু নিজের জীবন বাঁচাতে ওর সঙ্গ দিয়েছি। এর মধ্য দিয়ে বাবু বুঝতে পারে আসলে রাজু অন্যদের মতোই সেলফিশ, তাকে ভালোবাসে না। তাই বাবু একাই পালানোর চেষ্টা করে, কিন্তু একসময় জয়ের হাতে ধরা পড়েই যায়। ধরে ফেলার পর জয়প্রকাশ বাবুকে নিজের যত শক্তি আছে তত শক্তি দিয়ে ঘুষি মারতে থাকে। তারপর তাদের কাছ থেকে ওই দিনের আসল ঘটনার কথা জানা যায়। সিন চলে যায় ঘটনার দিন। প্রচণ্ড বৃষ্টির কারণে সুমান এবং সাহিল বাস স্টপে অপেক্ষা করছিল। সাহিল বলছিল দৌড়ে গেলে মাত্র 6 মিনিট লাগবে, কিন্তু এতে তো তারা ভিজে যাবে, আর ভিজে গেলে সুমান গান গাইতে পারবে না। তাই দুজন বিভিন্ন কার দেখে লিফট নিতে চাইছিল। তারা একটা কারকে হাত দিয়ে ইশারা করে, আর ওই কারের ভেতরেই বাবু এবং রাজু ছিল। কিছু দূর যাবার পর বাবু আর রাজু জানতে পারে তাদের বাবা আর্মি অফিসার, তাই রাজু বেশ ভয় পেয়ে গিয়েছিল। অন্যদিকে সুমানও বাবু এবং রাজুর আচরণে সন্দেহ করছিল। হঠাৎ করে সুমান লক্ষ্য করে গাড়ির পেছনের সিটের ডোরে কোনো হ্যান্ডেলই নেই, খুলে নেওয়া হয়েছে। অর্থাৎ তারা বুঝতে পারে গাড়িটা আসলে চুরি করা হয়েছে। তাই সে তখনই তাদেরকে নামিয়ে দিতে অনুরোধ করে, কিন্তু বাবু কোনো রকমেই গাড়ি থামাচ্ছিল না। সেজন্য সুমান আর সাহিল একসময় ওদের সঙ্গে হাতাহাতি করতে থাকে। বাবুরাও তখন কারের মধ্যে থাকা সেই তলোয়ার বের করে প্রথমে সাহিলের হাতে আঘাত করে। ওই সময় মূলত দুধ বিক্রেতা তাদেরকে গাড়ির ভিতরে দেখেছিল। সেও তখন তাদেরকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তাকেও গাড়ি দিয়ে আঘাত করে তারা ফেলে দেয়। সেই সময়ে সাহিল অনেক বেশি চেষ্টা করে বাবুর হাত থেকে বাঁচার জন্য এবং বাবুর উপর আক্রমণ করে। রাজু তখন সাহিলকে এলোপাথারিভাবে তার হাতে থাকা তলোয়ার দিয়ে কোপায়। সুমান তখনও বলছিল তাকে হাসপাতালে নেয়ার জন্য অনুরোধ করতে। তারা যদি তাদেরকে ছেড়ে দেয় তাহলে কখনোই তাদের কথা কারো কাছে জানাবে না। কিন্তু বাবুর ভেতরে তখন উঠে গিয়েছে খুনের নেশা। তারা ওদের কোনো কথা না শুনেই জঙ্গলের ভেতরে নিয়ে যায়। বাবুর কথা হলো ওরা আমাদের চেহারা দেখে ফেলেছে, ওদেরকে মারতেই হবে। রাজু অবশ্য মারতে চাইছিল না, কিন্তু সাহিল তখন আবার ওদের সঙ্গে ফাইট করতে চেষ্টা করে। তখন রাজু সাহিলকে টানতে টানতে গভীর জঙ্গলে নিয়ে যায়। সাহিল তখনও জীবিত, বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করছিল। তাই রাজুকে আঘাত করা মাত্রই রাজু সাহিলকে এলোপাথারিভাবে তলোয়ার দিয়ে কুপিয়ে সেখানে হত্যা করে। আর সেখান থেকে ফিরে এসে দেখে এরই মধ্যে বাবু সুমানকে ধর্ষণ করেছে। বাবুর করা শেষ হলে সে রাজুকেও যেতে বলে, কিন্তু রাজু এমন কিছু করবে না। আর এই বিষয় নিয়ে দুজনের মধ্যে তর্কের এক পর্যায়ে হাতাহাতিও বেঁধে যায়। সেই সুযোগে সুমান আবার উঠে আসে এবং বাবুর মাথায় রড দিয়ে আঘাত করে। তখনই সাহিলকে খুঁজতে খুঁজতে সে সাহিলের কাছে পৌঁছে যায়। নিজের ভাইকে মৃত অবস্থায় দেখে সুমান যখন কাঁদছিল, তখনই রাজুরা সুমানের মাথায় পাথর দিয়ে আঘাত করে সুমানকেও সেখানে মেরে ফেলে। আর তারপর কি কি ঘটেছে সেটা তো আমরা আগেই দেখেছি। সিন চলে আসে প্রেজেন্টে। জয় আগ্রা থেকে ফিরেই এসপিকে পুরো ঘটনার কথা জানালে এসপি পুরো শকড হয়ে যায়, কারণ ওরা কোনো সাধারণ খুনি নয়, ওরা ছিল সাইকোপ্যাথ কিলার। সাথে সাথে এসপি জয়কে তার পদোন্নতির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে বলে। জয় এরপর পরীক্ষা দেয় এবং পরীক্ষায় পাশ করে পদোন্নতি পেয়ে ইন্সপেক্টরও হয়ে যায়। সেই কেসের দায়িত্বটা তখন পুরোপুরি তাকেই দিয়ে দেওয়া হয়েছে। জয় নিজেই ওদেরকে কোর্টে নিয়ে যায়, আর কোর্টও ওদের এমন ভয়ঙ্কর অপরাধের জন্য ফাঁসির আদেশ দেয়। যদিও এর মধ্য দিয়ে দুজন অপরাধী তাদের কৃতকর্মের সাজা পেল, কিন্তু যে মা বাবা তাদের সন্তানকে হারিয়েছে তারা কি আদৌ তার সন্তানদেরকে ফিরে পাবে? কখনোই পাবে না। নিসার তার পত্রিকায় এই কেস নিয়ে একটা বিস্তারিত আর্টিকেল প্রকাশ করে। সেদিন যদি সুমান সাহিলের কথা মতো কোনো গাড়িতে লিফট না দিয়ে দৌড়ে রেডিও স্টেশনে চলে যেত, তাহলে কিন্তু ঘটনাটা এমন নাও হতে পারত। ওদিন তাদেরকে হয়তো বৃষ্টিতে ভিজতে হতো, কিন্তু তারা রেডিও স্টেশনে পৌঁছে যেত। কিন্তু বাস্তবে তেমন কিছু হয়নি, আর বাস্তবে তাদেরকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল। প্রিয় দর্শক, এই ওয়েব সিরিজটা যেটি অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে, সেই রাখ ওয়েব সিরিজটা কিন্তু প্রকৃতপক্ষে 1978 সালে ঘটে যাওয়া একটা সত্যিকার ঘটনার আলোকে তৈরি।
এখানে আমরা যাদেরকে বাবু এবং রাজু নামে দেখলাম তাদের প্রকৃত নাম ছিল কুলজিৎ সিং এবং জাসবীর সিং, যারা পরিচিত ছিল রাঙ্গা এবং বিল্লা নামে। তারা একজন সামরিক কর্মকর্তার 2 ছেলে মেয়ে গীতা এবং সঞ্জয়কে নৃশংসভাবে হত্যা করেছিল এবং তাদেরকে 1982 সালে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। প্রিয় দর্শক, এই সিরিজে জয়প্রকাশকে প্রশ্ন করা হয়েছিল কেন সাসপেনশনের ঝুঁকি মাথায় রেখেও সে বাবু এবং রাজুকে খুঁজে বের করতে উদ্যত হয়েছিল। এর জবাবে জয়প্রকাশ জানিয়েছিল সুমান এবং সাহিলের মৃতদেহ দেখার পর থেকে তার ঘুম হতো না। তার কাছে মনে হতো সে যদি মানুষ হিসাবে এই হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদেরকে গ্রেফতার না করতে পারে তাহলে তার জীবন বৃথা। প্রিয় দর্শক, আমাদের প্রত্যেকের মধ্যেও এরকম সচেতনতা জন্ম নেওয়া উচিত। আমাদের চারিদিকে এখন শিশু হত্যাকাণ্ড অথবা শিশু ধর্ষণের ঘটনা এত বেশি বেড়ে গেছে যে মাঝে মাঝে আমাদের আশেপাশে থাকা মানুষগুলোকে মানুষ না ভেবে মানুষরূপী পশুর মতো মনে হয়। যে সমস্ত লোকেরা নিজেদের বিকৃত মানসিকতার চর্চা করে নিরীহ অসহায় শিশুদের ওপরে, তাদের থেকে নিকৃষ্ট আর কেউ নেই। যেদিন আমরা শিশু ধর্ষণকারীদের ফাঁসিতে ঝুলে মৃত্যুদণ্ড কার্যকর হতে দেখব, সেদিনই হয়তো রাষ্ট্রের নাগরিক হিসাবে বুক ফুলিয়ে আমরা বলতে পারবো যে আমাদের দেশে ন্যায় বিচার কায়েম হয়েছে। প্রিয় দর্শক, আজকের মতো আমাদের ভিডিও এক্সপ্লেনেশন এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই ওয়েব সিরিজটা দেখে আমার খুবই মন খারাপ হয়ে গিয়েছিল, তাই আমি চিন্তা করলাম আপনাদের সঙ্গে জিনিসটা শেয়ার করা যাক। সবাই সতর্ক থাকবেন, সচেতন থাকবেন, নিজেদের শিশুদেরকে নিরাপদে রাখবেন। সৃষ্টিকর্তার কাছে এই কামনা করে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি। বিদায়।